ডলার কি আসলে ঈশ্বরের মতো অপ্রতিরোধ্য? ডলারকে কোনোভাবে ঘায়েল করা সম্ভব? যদি সম্ভব হয়, কত বছর লাগতে পারে? ডলারাইজেশনের যে নাম আমরা সারাদিন শুনি, এটা কি আসলে মিথ নাকি বাস্তবতা হতেও পারে? আমরা সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমে চলে আসুন, ডলার বা যে কোনো মুদ্রার শক্তিমত্তা বিচারের জন্য আমাদেরকে মেইনলি দুইটা বিষয় দেখতে হয়। একটা হলো স্টক বা মজুদ, যেটাকে আমরা বলতে পারি রিজার্ভ। দুই নাম্বার হচ্ছে ফ্লো বা ওই মুদ্রার প্রবাহটা কেমন, যেটাকে আমরা বলতে পারি ট্রানজ্যাকশন। প্রথমে চলে আসি স্টক বা রিজার্ভ। এটার মানে হলো যে বৈশ্বিক যে টোটাল রিজার্ভ আছে, সেই রিজার্ভের কত পার্সেন্ট ওই মুদ্রাতে হচ্ছে। এই জায়গাটাতে ডলার কিন্তু খুবই শক্তিশালী অবস্থানে আছে। ওয়ার্ল্ডের টোটাল যে রিজার্ভ আছে, সেই রিজার্ভের 58.6% শুধুমাত্র ডলারে। এখানে কিন্তু ডলারের আধিপত্য আছে। এরপরে 20% আছে ইউরোতে। আর আমরা যেটাকে প্রতিদ্বন্দ্বী ভাবতে চাই, চীনের মুদ্রা রেনমিনবি, সেটাতে রিজার্ভ আছে 1 থেকে 2%-এর মতো। তাহলে রিজার্ভের দিক দিয়ে ডলার কিন্তু তার আধিপত্য বজায় রেখেছে। কিন্তু এখানে প্রশ্ন আছে, 2000 সালে ডলারের রিজার্ভ ছিল টোটাল 71%। তাহলে 71% থেকে যদি 58%-এ আসছে, তার মানে ডলারের কিছুটা হলেও ক্ষয় হয়েছে, কিছুটা হোঁচট সে কিন্তু খেয়েছে। দ্বিতীয় কথায় আসি, ফ্লো বা ট্রানজেকশন। এই জায়গাটাতে আমরা একটা বিশাল ব্লান্ডার করি। আমরা মনে করি ট্রানজেকশন মানে শুধু বাণিজ্য, অর্থাৎ আমদানি রপ্তানি। আমরা পত্রিকায় প্রত্যেকদিন দেখি যে আমদানি রপ্তানি ডলার ভিন্ন অন্য মুদ্রায় হচ্ছে। এজন্য আমাদের মনে মনে স্বপ্ন জাগে পরদিন হয়তো ডলার একটা বিশাল পতন ঘটবে। কিন্তু বিষয়টা তা না। আমাদের টোটাল যে ইকোনমিক ট্রানজেকশন আছে, তার মধ্যে বাণিজ্য মাত্র 2%, মাত্র 2%। তাহলে বাণিজ্যের বাইরে আরো 98% ইকোনমিক ট্রানজেকশন আছে। অর্থাৎ টোটাল বাণিজ্য যদি ডলার বাদে অন্য মুদ্রাতেও হয়ে যায়, ডলারের ক্ষতি হবে মাত্র 2%। তাহলে আরো অনেক ইকোনমিক ট্রানজেকশন আছে যেগুলোকে আমরা চিন্তা করি না, যেগুলো নগদ ট্রানজেকশন। আমরা যে রেমিটেন্স গুলো পাঠাই বা পাই, বা কোন একজন বেতন পাচ্ছে বহির্বিশ্বের কোনো দেশ থেকে, ফ্রিল্যান্সিং করতেছে, সেগুলো কিন্তু ট্রানজেকশনের পার্ট। আপনি যত বিনিয়োগ করতেছেন, যত লোন দিচ্ছেন, ধরনের সুদ পরিশোধ করতেছেন, সবই কিন্তু ট্রানজেকশনের পার্ট। তাহলে ট্রানজেকশন আরো 98% আছে। আর এই টোটাল ট্রানজেকশনে ডলার প্রায় মনোপলি সৃষ্টি করে রেখেছে। সেটা হলো 90% ডলারের মাধ্যমেই হয়। অর্থাৎ দুইটা প্রধান ক্রাইটেরিয়াতে আমরা যদি দেখি, এখনো পর্যন্ত রিজার্ভের 58.6% ডলারে, আর ট্রানজেকশনের তো 90% ডলারে। তাহলে ডলার এখনো শক্তিশালী অবস্থানে আছে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। এখন আমরা যদি প্রশ্ন করি, ডলারের এই শক্তিমত্তার উৎসটা কি, বা এই ডলারের শক্তিমত্তা কি আস্তে আস্তে কমবে কিনা, আমরা কয়েকটা পয়েন্ট বিবেচনা করব। এক নাম্বার হচ্ছে, ডলারের পেছনে আছে বিশ্বের 1 নাম্বার অর্থনীতি, সেটা হলো ইউএসএ। এবং ইউএসএ কিন্তু আজ থেকে বিশ্বের 1 নাম্বার অর্থনীতি না। 1890 সাল থেকেই ইউএসএ হচ্ছে ওয়ার্ল্ডের লার্জেস্ট ইকোনমি। তাহলে 135 বছর ধরে একটা দেশ বিশ্বের সর্বোচ্চ ইকোনমি হিসেবে টিকে আছে। 1 নাম্বার পয়েন্ট। এবং তাদের জিডিপির পরিমাণ প্রায় $30 ট্রিলিয়ন। আর আমরা যাকে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী ভাবতে চাই, চায়নার জিডিপি হলো $19 ট্রিলিয়ন। সেকেন্ড কিন্তু $11 ট্রিলিয়ন একটা গ্যাপ আছে। এবং এই $11 ট্রিলিয়ন গ্যাপ কোনোদিনও ফিল আপ করতে পারবে কিনা, সেটাও একটা প্রশ্ন। কারণ হলো, চায়নার প্রবৃদ্ধি আগে যেরকম প্রবল ভাবে হতো, 10%-এর কাছাকাছি প্রবৃদ্ধি ছিল, সেই প্রবৃদ্ধি কিন্তু এখন আর ওই পর্যায়ে নেই। প্রবৃদ্ধি অনেকটাই কমে আসছে। এবং চায়নাদের জনসংখ্যার গড় বয়স কিন্তু বেড়ে গেছে। অর্থাৎ ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে কাজে লাগানোর যে সুযোগ, সেটা কিন্তু চায়না হারিয়ে ফেলেছে। সেক্ষেত্রে চায়না আদৌ কোনোদিন লার্জেস্ট ইকোনমি হতে পারবে কিনা, সেটাও কিন্তু এখন প্রশ্নের সম্মুখীন। 1 নাম্বার পয়েন্ট শেষ। এবার 2 নাম্বার পয়েন্টে যদি আসি, ইউএস এর অর্থনীতির যে মার্কেটটা, এটা বঙ্গোপসাগরের মতো বিশাল। এটার তারল্য, গভীরতা অনেক বেশি। আমি একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করি। ধরুন, পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, যত পানি আছে, সব পানির লাস্ট গন্তব্য কোথায়? বঙ্গোপসাগরে। তাহলে ওই সমস্ত পানিকে ধারণ করার জন্য বঙ্গোপসাগরে ওই পরিমাণ গভীরতা থাকতে হবে, ওই পরিমাণ বিশালতা থাকতে হবে। ইউএস ইকোনমি কিন্তু সেটা আছে। এটার জন্য ইউএসএ বিশাল একটা ঘাটতি বাজেট প্রণয়ন করে। অর্থাৎ ইউএস বেশি অর্থ ব্যয় করে। এর ফলে জনগণের কাছে প্রচুর অর্থ থাকে, যার ফলে তাদের পণ্য কেনার সামর্থ্য অনেক বেশি। তাহলে ইউএসএ যেহেতু সব প্রোডাক্টের এন্ড মার্কেট, সেক্ষেত্রে
জনগণের হাতে অর্থ সম্পদটা থাকা কিন্তু জরুরি। ইউএস এর জনগণের হাতে অর্থ না থাকলে পুরো বিশ্বে মন্দা হয়ে যাবে, তাহলে তারা ঘাটতি বাজেট দেয়। সাথে সাথে ইউএসএ কিন্তু বাণিজ্য ঘাটতিও অনেক বেশি। তার মানে তারা যা রপ্তানি করে তার চেয়ে অনেক বেশি আমদানি করে। এ কারণে ইউএসএ মার্কেটে অনেক বেশি পণ্য আসতেছে এবং জনগণের কাছে প্রচুর অর্থ আছে, যেটার কারণে পুরো বিশ্বের ইকোনমিটা সফলভাবে রান করতেছে। বঙ্গোপসাগর সমস্ত পানি সমস্ত নদী থেকে নিতে পারে বলেই সকল নদী প্রবাহমান আছে। বঙ্গোপসাগরের ডেপথ না থাকলে নদীগুলো মরে যেত। ওয়ার্ল্ড ইকোনমির ক্ষেত্রে ইউএস এর ভূমিকাটা কিন্তু সেরকম। আর আমরা চায়নার দিকে যদি তাকাই, চায়না কিন্তু উদ্বৃত্ত বাণিজ্যের দেশ। তারা যা আমদানি করে তার চেয়ে অনেক বেশি রপ্তানি করে, অর্থাৎ চায়নার মার্কেটটা কিন্তু বহির্বিশ্বের জন্য ওই রকম ভাবে এখনো খুলে নাই। সেক্ষেত্রে চায়নার ইকোনমির ওই পরিমাণ ডেপথ বা তারল্য কিন্তু নাই। এটা একটা গুরুত্বপূর্ণ কারণ। 3 নম্বর কারণ হচ্ছে, যদি ডলারের বিপরীতে কোনো একক মুদ্রা দাঁড় করাতে হয় তাহলে সেই মুদ্রাটা কি? আমরা যদি সেকেন্ড লার্জেস্ট ইকোনমি হিসেবে চিন্তা করি চায়নার মুদ্রা অর্থাৎ রেনমিনবি, তাহলে এটা ব্রিক্স এর প্ল্যাটফর্ম থেকে ধরুন রেনমিনবিকে একক মুদ্রা হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা চলছে। তাহলে চায়না চাইবে রেনমিনবিকে একক মুদ্রা হিসেবে প্রতিষ্ঠিত করতে, কিন্তু ইন্ডিয়া কি মানবে? ইন্ডিয়ার মানার কোনো অবকাশ নাই, কারণ ইন্ডিয়া নিজেই ওয়ার্ল্ডের 4র্থ বৃহত্তম অর্থনৈতিক দেশ। ইন্ডিয়া চাইবে রুপিকে অভিন্ন মুদ্রা করতে। তাহলে এই দেশগুলোর মধ্যে ওই পরিমাণ সমঝোতা নাই, ওই পরিমাণ আস্থা নাই যে তারা একক মুদ্রা গ্রহণ করবে। যেমনটা ইউরোপীয় ইউনিয়নের মধ্যে কিন্তু ছিল, যারা ইউরোকে মুদ্রা হিসেবে অনেকটাই প্রমোট করেছে এবং এখন ওয়ার্ল্ড ইকোনমির বা রিজার্ভে ধরুন 20% কিন্তু ইউরো, সে জায়গায়ও কিন্তু ব্রিক্স যেতে পারে নাই। তাহলে আমরা যে ডিডলারাইজেশনের কথাগুলো বলি সেটা কিন্তু এখন ওই পথে যেতে পারে নাই। হয়তো হাঁটি হাঁটি পা পা করে যাচ্ছে, আস্তে আস্তে যেতেও পারে, কিন্তু এখনো ওই পর্যায়ে যেতে পারে না। 4 নম্বর পয়েন্টটা হলো যে ইউএস এর যে ডলারের আধিপত্য, এটা কিন্তু একদিনে তৈরি হয়নি। আপনারা সকলেই জানেন 1944 সালে যে ব্রেটন উডস ব্যবস্থা গড়ে উঠেছিল, অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ এবং পরবর্তীতে 1947 সালে যে গ্যাট তৈরি হয়, যেটা পরবর্তীতে 1995 সালে নাম হয় ডাব্লিউটিও। এই সিস্টেমটা এমন ভাবে তৈরি যে এটাতে আলটিমেটলি লাভ ইউএস এরই হবে, কারণ এই সিস্টেমটা ইউএস এর স্বার্থেই তৈরি করা হয়েছে, ডলারকে আধিপত্য তৈরির জন্য তৈরি করা হয়েছে। এবং মজার ব্যাপার হলো 1944 সালে এটা যখন তৈরি হয়েছিল, তখন কোল্ড ওয়ারের সময় সোভিয়েতের বলয়ের একটা আলাদা ইকোনমিক সিস্টেমের চেষ্টা করেছিল, কিন্তু সোভিয়েতের যখন 1991 সালে পতন হলো, তখন কিন্তু এই যে অর্থনৈতিক সিস্টেম, এই অর্থনৈতিক সিস্টেমটা বিশ্বজনীন হয়ে গেল। অর্থাৎ ইউএস এর যে নিয়ম ছিল, ইউএস এর যে অর্থনৈতিক সিস্টেম ছিল, সেটা আর ইউএস এর অর্থনৈতিক সিস্টেম থাকলো না, পুরো ওয়ার্ল্ডের অর্থনৈতিক সিস্টেম হয়ে গেল। তাহলে আপনি যদি ডলারের আধিপত্যকে কমাতে চান, এই পুরো সিস্টেমটাকে আপনাকে চেঞ্জ করতে হবে। তার মানে আপনি এর বিপরীতে যে এনডিবি তৈরি করেছেন, AIIB যেটা তৈরি করেছেন, সেই জায়গাটাকে এদেরকে এই জায়গাতে নিয়ে যেতে হবে। এখনো কিন্তু সেই জায়গায় যেতে পারেনি। এনডিবি, AIIB কিছু কিছু কাজ করতেছে, কিন্তু এখনো ওই পর্যায়ে কিন্তু যেতে পারে নাই যে সমস্ত অর্থনৈতিক সিস্টেমের নিয়ন্ত্রণ তাদের হাতে নিতে পারবে। সবচেয়ে বড় কথা হলো এই ডলারের সুপ্রিমেসির সাথে ইউএস এর হেজিমনির সম্পর্ক। ইউএস এর হেজিমনি যতদিন থাকবে, ডলারের সুপ্রিমেসি ততদিন থাকবেই। তাহলে ডলারের সুপ্রিমেসি কমাতে হলে ইউএস এর হেজিমনিকে সরাতে হবে। এটা খুব অল্প সময়ের মধ্যে একেবারেই অসম্ভব। তার মানে ডলার আরো অনেক সময় ধরে পৃথিবীতে টিকে থাকবে, এটাই স্বাভাবিক। যদিও এখানে হোঁচট খেয়েছে, আরো হোঁচট খেতে পারে কিছু ভুল পলিসির জন্য, সেটা হোঁচটের পরিমাণটাও বাড়তে পারে। যেমন ধরুন 2008 সালে যে অর্থনৈতিক মন্দা হলো, সেটাকে বলা হয় 1929 সালের যে গ্রেট ডিপ্রেশন ছিল। এই গ্রেট ডিপ্রেশনের পরে সবচেয়ে বড় ডিপ্রেশন, সবচেয়ে বড় মন্দা। তারপরে কিন্তু সেখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছে। আবার শুল্ক যুদ্ধের মতো বিষয়গুলো, বাণিজ্য যুদ্ধের মতো বিষয়গুলো দিয়ে ইউএস এর মার্কেটটাকে যখন ক্লোজ করার চেষ্টা চলতেছে, একটু এই যে আমরা বলছিলাম ইউএস মার্কেটের যে বিশাল তারল্য, যে বিশাল গভীরতা, যে মুক্ত বাজার, সেই জায়গাটাকে যদি ক্লোজ করে, সেখানেও একটু বাধা পেতে পারে। স্টিল ডলার যে অবস্থায় আছে, ডলার এখনো সেকুলার ওয়ার্ল্ডের গডের মতো অবস্থাতেই কিন্তু আছে। বাকি মুদ্রাগুলো হাঁটি হাঁটি পা করে একটু অবস্থান করে নিতে পারে, কিন্তু ডলারকে টোটালি ডিস্ট্রয় করা এখনো এটা আলোচনার বিষয়। বাস্তবে রূপ দেওয়ার মতো পরিস্থিতিতে এখনো আসেনি। সবাইকে ধন্যবাদ।